সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর অষ্টম পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ অষ্টম পর্ব পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। প্রায় 1.5 ঘন্টা ঘুমানোর পর সৌম্য ধড়মড় করে বিছানায় উঠে বসল। প্রথমে সে ঠিক বুঝতে পারছিল না কোথায় আছে। সাময়িক স্মৃতিভ্রম, অন্যরকম ঘর, অন্যরকম বিছানা, একটা হালকা নীল আলো জ্বলছে। দুবার চোখ রগড়াতেই তার সব কিছু মনে পড়ল। সে চেঁচিয়ে ডাকল, লিজা, লিজা। কিচেন থেকে ছুটে এলো লিজা, তার ম্যাক্সির ওপর অ্যাপ্রন। হেসে বলল, কি সোনা, ঘুম ভেঙেছে? টয়লেটে যাব। লিজা দেখিয়ে দিল। সৌম্য টয়লেট থেকে চোখ মুখ ধুয়ে এলো। চলো, এবার খেয়ে নেবে, তোমার জন্য স্পেশাল রান্না করেছি। কি? আলুর পরোটা, মাটন কারি, তার সঙ্গে টক দই আছে। সুন্দর ওভাল শেপের ডাইনিং টেবিল। সৌম্য বলল, চামচ লাগবে? লিজা বলল, তোমায় আমি খাইয়ে দেব, তুমি চুপ করে বসে থাকবে। খাইয়ে দেবে? আমি কি বাচ্চা ছেলে নাকি? আজ আমি তোমাকে খাইয়ে দেব, আপত্তি করো না প্লিজ। সৌম্য চুপ করে বসে রইল। লিজা তাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছিল। সৌম্যর মানালির কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল। আচ্ছা, ওরা সবাই টিভিতে খবরটা হয়তো শুনেছে। তাহলে কি ভাবছে? সৌম্যকে খুনি ভেবে নিচ্ছে সবাই। কিভাবে সৌম্য এই ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাবে? সে কি মানালির সঙ্গে লালবাজারে সেই পুলিশ অফিসারের কাছে যাবে? তাকে খুলে সব কথা বলবে? নাকি দিনরাত চ্যানেলের অফিসেই চলে যাবে? আজকাল তো চ্যানেলে গিয়ে সব কথা খুলে বললেও কাজ হয়। হঠাৎ সৌম্যর মনে হলো এই মুহূর্তে সে যেন এক স্বপ্নের মধ্যে ভাসছে। লিজা নামের এই মেয়েটিকে সে চেনেই না, চিনতই না কিছুদিন আগে। আজ পর্যন্ত তাকে বাজারের মেয়ে ছাড়া আর কিছুই মনে হয়নি। সেই লিজা এখন তাকে কত যত্নে খাইয়ে দিচ্ছে। কেন এত ভালোবাসছে তাকে মেয়েটা? কেন? সৌম্যর বুকে হঠাৎ এক প্রবল আবেগের ঝড়। সে লিজাকে 2 হাতে জড়িয়ে ধরল, তার 2 স্তনে হাত দিল। উফ, কি নরম আর কোমল 2টি স্তনের স্পর্শ! সৌম্য মানালি ছাড়া এই প্রথম অন্য কোনো নারী স্তন স্পর্শ করেছে। লিজা নিচু হয়ে কানে কানে তাকে বলল, আর একটু খেয়ে নাও ভালো ছেলে, আমি তোমাকে আজ খুব আদর করব, সেই আদরে তুমি আবার ঘুমিয়ে পড়বে। এখন রাত আরও একটু গভীর। সৌম্য শুয়ে আছে বিছানায় লিজার অপেক্ষায়। লিজা এসে ঘরে ঢুকল, আলো সুইচটা অফ করলো। সৌম্য বলল, আলোটা জ্বালা থাক, আমি তোমাকে দেখব। লিজা হেসে বলল, অন্য অনেকের কাছে পেরেছি, আজ তোমার কাছে পারবো না। কীরকম লজ্জা করছে, তুমি আমাকে অন্ধকারে আবিষ্কার করো। খস খস আওয়াজ। সৌম্য বুঝতে পারছে লিজা তার পোশাক, তার অন্তর্বাস সব একটা একটা করে খুলে নগ্ন হচ্ছে। সৌম্যর পরনে শুধু একটা জিন্স ট্রাউজার। শুধু শার্টটা খুলে সে শুয়ে পড়ল। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের শোঁ শোঁ শব্দ। সৌম্য অনুভব করল তার যৌবন উপচে পড়া শরীর নিয়ে লিজা বিছানায় এলো। এরপরই
লিজা কীরকম ভীষণ হয়ে উঠল বিছানায়। সে যেন সাপের মতো এঁকে বেঁকে সৌম্য সারা শরীরে শুধু চুম্বনের পর চুম্বন করে যাচ্ছে। সৌম্য অস্থির হয়ে উঠছে। তুমি আমাকে আজ মেরে ফেলো ভালো ছেলে, তুমি আমার শরীরের মধ্যে ঢুকে পড়ো, তোমার সমস্ত পুরুষত্ব নিয়ে, লজ্জাহীনতা নিয়ে, বিকৃত কাম নিয়ে আমার ভেতর প্রবেশ করো। দেখতে আমার ভেতর কত অন্ধকার, কত সমুদ্রের ফেনা, কত লতাগুল্ম, কত বিষাক্ত সাপের বিষ, কত অপরাধ আর কত পবিত্র সংকেতের তীক্ষ্ণতা। অবশেষে এক সময় লিজা ভেঙে পড়ল, সৌম্য ভেঙে পড়ল। সমুদ্রের অজানা অন্ধকারে অনির্বচনীয় এক শারীরিক আনন্দে তারা যেন নিজেদের হারিয়ে ফেলল। অফিসে ঢুকে সবে নিজের চেয়ারে গুছিয়ে বসেছে মানালি। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে যে নম্বর ভেসে উঠেছে দেখে চমকে উঠল সে। সৌম্যর মা ফোন করেছেন তাকে। তাড়াতাড়ি ফোনটা তুলে নিল সে। হ্যাঁ মাসিমা, মালা বলছো? সৌম্যর মা বরাবরই মানালিকে আদর করে মালা বলে ডাকে। হ্যাঁ মাসিমা। মালা, তুমি এখনই একবার চলে আসতে পারবে আমার বাড়িতে? মনে হচ্ছে খোকার খুব বিপদ। কী বিপদ? তুমি গতকাল টিভিতে খবর দেখোনি? না মাসিমা, খবরটা দেখা হয়নি। কেন, কি হয়েছে? আজকের খবরের কাগজও পড়োনি? আজকের খবরের কাগজ দেখে নিচ্ছি, কিন্তু কি হয়েছে ওর আমি নিজেও বুঝতে পারছি না। বেশি কিছু বলার মতো মনের অবস্থাও আমার নেই। তুমি একবার এসো মা, আমার বড় বিপদ, খোকার খুব বিপদ। আমি তোমার অপেক্ষায় রইলাম। মানালি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, ঘাড় ঘুরিয়ে দেখল সুদীপ যথারীতি এসে গেছে। তার টেবিলে বসে কম্পিউটার অন করে কাজ শুরু করে দিয়েছে। মানালির দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং। আচ্ছা, আপনার কাছে আজকের নিউজ পেপার আছে? হ্যাঁ, আনন্দবাজার। এই নিন। নিজের ব্যাগ থেকে কাগজটা বার করে দিল সুদীপ। কেন, কোনো স্পেশাল খবর? একটু দেখে নি। মানালি খবরের কাগজটার পৃষ্ঠা উল্টাতে লাগলো। সুদীপ ফিরে গেল তার টেবিলে। তৃতীয় পৃষ্ঠায় এসে চোখ আটকে গেল মানালির। ভীষণ চমকে গেল সে খবরের হেডলাইনটা দেখে। এক মুহূর্ত মনে হলো বিদ্যুৎ তরঙ্গ এফোর ওফোর করে দিল তাকে। খবরটা পড়ছিল। খবরটা এরকম: পরাঞ্চকে পরিবেশবিদ খুন, আসামি পলাতক। গত মঙ্গলবার 22শে জুন 2013 সৌম্যরায় নামে এক যুবক 4টি মালবোঝাই ট্রাকসহ বারাসাত থানার পরাঞ্চক গ্রামে উপস্থিত হন। বহুদিন ধরে ওই গ্রামে একটি বিশাল জলাশয় আছে। স্থানীয় প্রমোটারেরা অনেকবার ওই জলাশয় বেআইনিভাবে বুজিয়ে বহুতল বানানোর চেষ্টা করেছেন, কিন্তু এলাকার প্রখ্যাত পরিবেশবিদ ইন্দ্রনীল রায়, ওনার নেতৃত্বে স্থানীয় মানুষজন তাদের এই অসাধু প্রয়াসের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়ে জলাশয়টিকে রক্ষা করে আসছিলেন। হঠাৎ সৌম্য রায় ওই জলাশয় বোঝানোর প্রয়াস করেন। স্থানীয় মানুষজনের প্রতিবাদ অগ্রাহ্য করে তিনি কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে কাজটি চালিয়ে যান। ইন্দ্রনীল বাবু ও অন্যান্যদের সঙ্গে তার তুমুল বচসা শুরু হয়। এই সময় সৌম্য রায় নামক দুষ্কৃতী খুব কাছ থেকে ইন্দ্রনীলবাবুকে গুলি করেন। ইন্দ্রনীলবাবু মাটিতে লুটিয়ে পড়েন। পরে ডাক্তারি পরীক্ষায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সৌম্য রায় পলাতক। পুলিশ তার তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে জানা গেছে কলকাতার মীনাক্ষী রিয়েল এস্টেটের পরাঞ্চকের ওই জলাশয়ে
তাদের সত্ত্ব দাবি করেছেন। কলকাতার উচ্চ আদালতের নির্দেশে তারা ওই জলাশয়ের একাংশ বুঁজিয়ে বহুতল বানানোর কাজে অগ্রণী হয়েছেন। খবরটা পড়ে মানালির মাথা ঝিমঝিম করতে লাগলো। সৌম্য খুনের দায় পলাতক, এটাও বিশ্বাস করতে হবে? সৌম্য কাউকে খুন করতে পারে? নিশ্চয়ই সে কোনো গভীর ষড়যন্ত্রের শিকার। কিন্তু সৌম্য পলাতক, সে কোথায় আত্মগোপন করে আছে? সে কি একবার মানালির সঙ্গে দেখা করবে না? মানালি তার বিপদে তার পাশে দাঁড়াবে। পুলিশ সৌম্যকে ছুঁতে পারবে না। কিন্তু কিভাবে? মানালি সৌম্যর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করল। যথারীতি সৌম্যর মোবাইল সুইচ অফ। কিছুক্ষণের মধ্যেই আবার মানালির মোবাইল বেজে উঠল। আবার সৌম্যর মা। হ্যাঁ মাসিমা। মালা, তুমি আমার বাড়িতে এসো। আমি একা কী করব বুঝে উঠতে পারছি না। দুশ্চিন্তায় মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে। মাসিমা, আপনি একবারে চিন্তা করবেন না। সৌম্য কোনো ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। আমি এখনই আসছি। আমার বাবার এক বন্ধু লালবাজারের বড় পুলিশ অফিসার। আমি তাকে সব খুলে বলবো। নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। মানালি সুদীপের টেবিলের কাছে এলো। যত সংক্ষেপে বলা যায় ঘটনাটা সুদীপকে বলল। সুদীপবাবু, আপনি আমার সঙ্গে একটু যাবেন? আমি একা ঠিক ভরসা পাচ্ছি না। নিশ্চয়। আপনার বিপদে আমি আপনার পাশে থাকব না? আমি এখনই ম্যানেজারকে বলে দুজনের ছুটির ব্যবস্থা করছি। 5 মিনিট সময় লাগলো। সুদীপ ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে এসে বলল, চলুন আমরা চটপট বেরিয়ে পড়ি। ম্যানেজারকে আমি ম্যানেজ করে নিয়েছি। সৌম্যবাবুর বাড়ি এখনই আমাদের যেতে হবে। আমার চিন্তা হচ্ছে ওর মায়ের জন্য। দুশ্চিন্তার চাপে ওর যদি কোনো শরীরে বিপদ হয়। রাস্তায় নেবে ওরা একটা ট্যাক্সি পেয়ে গেল সোজা চেতলা। পরদিন সকাল 8টা নাগাদ সৌম্যর ঘুম ভাঙল। সে দেখল তার শরীরে একটা পাতলা চাদর, জিন্স, ট্রাউজার অদূরে সোফার উপর গোছানো অবস্থায় রাখা। তার অন্তর্বাসও। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বেশ ঠান্ডার অনুভব। তার উপর পূর্ণ গতিতে ফ্যান। গতরাতের ঘটনা মনে পড়ল। খুব লজ্জা পেল সে। লিজাই যে তার শরীরে চাদর দিয়ে দিয়েছে সে বুঝল। লিজা কোথায়? কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এই ঘরে অ্যাটাচ বাথ। সৌম্য চাদর সরিয়ে এক লাফে নিজের অন্তর্বাস ও ট্রাউজার নিয়ে চানঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রাতঃকৃত্য সেরে দাঁত মেজে ট্রাউজার পরে নিয়ে সে যখন চানঘর থেকে বেরিয়ে এলো, দেখল লিজা তার শার্ট হাতে লাজুক মুখে দাঁড়িয়ে আছে। সৌম্য শার্টটা গলিয়ে নিল। লিজা বলল, এসো, ডাইনিং টেবিলে চা রেডি। চায়ের সঙ্গে নানা ধরনের কুকিজ, পেস্ট্রি, নোনতা খাবার। সৌম্য বলল, চায়ের সঙ্গে এত খাওয়া যায় নাকি? একটা কিছু মুখে দাও, চা নাও। স্নান করে নিলে না কেন? এত সকালে আমার স্নান করতে ভালো লাগে না। কথাটা বলে সৌম্য লিজার দিকে তাকালো। লিজা স্নান করে নিয়েছে। তার পরনে ধপধপে সাদা স্কার্ট। বড় পবিত্র লাগছে লিজাকে। চায়ের কাপে চুমুক দিয়ে সৌম্য কথাটা বলল, লিজা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি? আমি কিন্তু এখনই তোমার বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি মায়ের কাছে যাব। কিন্তু টিভির চ্যানেলে বারবার দেখানোর ফলে তোমার মুখটা খুব পরিচিত এখন সকলের কাছে। পুলিশ তোমাকে খুঁজছে। তুমি বাইরে বের হলেই তাও আমাকে ঝুঁকি নিয়ে যেতে হবে। বাইরে না গেলে
আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে তার মোকাবিলা কিভাবে করব আমি? কিন্তু তোমাকে চলে যেতে দিলে তো আমার বিপদ। গুড্ডুরা আমাকে ছেড়ে দেবে ভেবেছ? রুস্তমজির অফিসে আমার চাকরি তো যাবেই। তাছাড়া কত অত্যাচার যে আমাকে সহ্য করতে হবে। হয়তো ওরা আমাকে খুন করবে। তুমি যদি আমাকে না যেতে দাও, আমি জোর করে চলে যাব। সেক্ষেত্রে আমার হাতে যদি তোমার কোনো বিপদ হয়, তাতেও আমি পিছপা হব না। সৌম্য দৃঢ় গলায় বলল। চায়ের কাপ শেষ। সে উঠে দাঁড়ালো। লিজা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে এগিয়ে এলো। সৌম্যর গলা জড়িয়ে ধরে ঈষৎ উঁচু হয়ে তাকে একটা নিবিড় চুমু খেয়ে বলল, ওগো ভালো ছেলে, তোমাকে আর বলপ্রয়োগ করতে হবে না। আমার ভাগ্যে যা আছে থাক। এখান থেকে চলে যাবার সব ব্যবস্থা তোমার জন্য আমি করে রেখেছি। তুমি আমাকে পবিত্র বলেছ, তাতেই আমার জীবন সার্থক। আমি নিজে কি আমি তা তো জানি, কিন্তু বিশ্বাস করো, আমি যা কিছু করেছি সবই এদের ষড়যন্ত্রের জালে ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়ে। আমার আর ফেরার উপায় নেই। তোমার হয়তো আছে, কিন্তু আমি খারাপ কাজে লিপ্ত থাকলেও আমার আত্মায় কোনো ময়লা পড়েনি। আমার ধারণা তুমি সেটা বুঝেছ, আর তাই তুমি আমাকে পবিত্র বলে এত বড় সম্মান দিয়েছ। জীবনে এই প্রথম গত রাত থেকেই আমি ভালোবাসতে পেরেছি, আর সেই ভালোবাসার সবটুকু তোমার জন্য। জানি আর কোনো দিন হয়তো দেখা হবে না, কিন্তু যদি বেঁচে থাকি, তোমার কথা আমি সারা জীবন মনে রাখব। আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। লিজার চোখ দিয়ে নেমে এলো অশ্রু, যেন এক একটা মুক্ত। সৌম্য পরম আবেগে সেই মুক্ত জিভ দিয়ে চেটে নিল। ভীষণভাবে কেঁপে উঠল লিজা। তার বুকে মুখ লুকালো। আর সময় নেই, সৌম্যকে যেতেই হবে। লিজা বলল, সামনের রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। ওখানে গুড্ডু পাহারায় অনেককে রেখে দিয়েছে। আমি বাড়ির পেছনের দরজা খুলে দিচ্ছি। এই সরু গলি ধরে 10 মিনিট হাঁটলেই বারাসাত স্টেশন। বিদায়, ভালো থেকো। লিজার কথা মতো সৌম্য সরু গলিটা ধরে এগিয়ে যাচ্ছিল। এদিককার রাস্তাঘাট সে একেবারেই চেনে না। এই গলি ধরে সে স্টেশনে পৌঁছবে, এটা বলে দিয়েছে লিজা। কিন্তু কতটা হাঁটবে, কতটা সময় লাগবে স্টেশনে পৌঁছতে তার কোনো ধারণাই নেই। সে চারদিকে সতর্ক চোখে তাকাতে তাকাতে গলি দিয়ে একটু তাড়াতাড়ি হাঁটছিল। গুড্ডু কিংবা তার শাগরেদদের হাতে ধরা পড়া কোনোভাবেই চলবে না। তাহলে সে আর মানালির কাছে পৌঁছতে পারবে না, মায়ের কাছে পৌঁছতে পারবে না। তাদের কাছে না পৌঁছলে সৌম্য বুঝে উঠতে পারছে না সে কীভাবে তার বিরুদ্ধে মিথ্যে খুনের মামলার অভিযোগ থেকে নিজেকে বাঁচাবে। মানালির সঙ্গে ইমিডিয়েটলি তার ব্যাপারটা নিয়ে পরামর্শ করা দরকার। মানালি তার থেকে অনেক বুদ্ধিমতী, তার মাথায় অনেক আইডিয়া। এছাড়া তার বাবার মারফত পুলিশের ওপর মহলে মানালির অনেক জানাশোনা আছে। মানালির সঙ্গে সৌম্য লালবাজারে গিয়ে যদি সারেন্ডার করে এবং বিশদভাবে তার বিরুদ্ধে রুস্তমজির ষড়যন্ত্রের ব্যাপারটা সে যদি খুলে বলে, তাহলেও কি পুলিশ তাকে গ্রেপ্তার করবে? কিছুই বুঝতে পারছে না সৌম্য। তার মাথা কাজ করছে না। এই সকালবেলায় আবহাওয়া কত সুন্দর, আকাশ নীল, ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ। আবহাওয়ায়
একটু গুমোট ভাবও নেই, বরং মাঝে মাঝে দমকা বাতাস বইছে। বেশ লাগছে তার এই বাতাস। সৌম্যর হঠাৎ একটা সিগারেট ধরাতে ইচ্ছে করল। সে পান সিগারেটের দোকানের সামনে দাঁড়ালো, ট্রাউজারের পকেটে হাত ঢোকালো। পকেটে আঙুলের মধ্যে কিলবিল করে উঠল 10,000 টাকার নোটের বান্ডিল। 100 টাকার 100টা নোট, একটা গার্ডার দিয়ে আটকানো। এছাড়া খুচরো পয়সাও একটাও নেই। খুব ভুল হয়েছে। মনে করে লিজার থেকে একটা কিংবা দুটো 100 টাকার নোট ভাঙিয়ে নিলে ভালো হতো। অন্তত কিছু 10 টাকার নোট যদি পকেটে থাকতো, তাহলে 5টা সিগারেট কিনতে কোনো অসুবিধে হতো না। এখন 100 টাকার নোট ভাঙিয়ে এক বান্ডিল দামি সিগারেট কিনতে হবে, আর একটা দেশলাই। 100 টাকার নোটের বান্ডিলটা সে পকেট থেকে বের করলো। দোকানে কোনো খদ্দের নেই। দোকানে বসে আছেন এক অবাঙালি ভদ্রলোক। তিনি তাকিয়ে আছেন সৌম্যর দিকে। কিছুক্ষণ পর সৌম্যর মনে পড়ল সে কয়েক মিনিট দোকানের সামনে দাঁড়িয়েই আছে, কিন্তু কি চাই কিংবা কি কিনতে হবে সেটা ওকে বলেনি। 1 প্যাকেট সিগারেট দিন তো, আর একটা ম্যাচিস। ভদ্রলোক প্যাকেট এগিয়ে দিল সৌম্যর দিকে। 95 টাকা, আর দেশলাই 5 টাকা। পুরো 100 টাকাই লেগে গেল। সৌম্য প্যাকেট খুলে একটা সিগারেট বের করে ধরালো। আরাম করে ধোঁয়া ইনহেল করলো এবং নাক দিয়ে ধোঁয়া ছাড়ল। তাজা তামাকের গন্ধ মনটা চনমন করে উঠল। দোকানের একপাশে দাঁড়িয়েই সৌম্য সিগারেট টানছে। দোকানের বিক্রেতা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ সৌম্যর মেরুদণ্ড দিয়ে বিদ্যুৎ তরঙ্গের স্রোত বয়ে গেল। সে নিজের ভেতরে চমকে উঠল। আরে, তার মুখটা তো টিভি চ্যানেলের প্রচারের ফলে এখন অনেক মানুষের কাছেই পরিচিত। গতকাল টিভি চ্যানেলে পরাণচকে ভিড়ের মধ্যে ধস্তাধস্তি ছবি দেখানো হয়েছে। সে ছবিতে লাল চিহ্ন দিয়ে তার মুখটার দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে টিভির দর্শকদের, এবং তারপরই খবর পরিবেশন করা হয়েছে যে এই যুবকের নাম সৌম্য রায়। পরাণচকের পরিবেশবিদ জলাধার বাঁচাও আন্দোলনের অন্যতম নেতাকে গুলি করে হত্যা করেছেন এই যুবক। সুতরাং এরকম তো হতে পারে যে দোকানের এই ভদ্রলোক গত রাতে টিভিতে এই খবর এবং ছবি দেখেছেন, এবং সে কারণেই তিনি সৌম্যর মুখের দিকে এভাবে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন। সৌম্য দোকান ছেড়ে সামনের দিকে হাঁটতে যাবে। 2 আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। হঠাৎ দোকানদার ভদ্রলোক বললেন, শুনছেন? সৌম্য ভীষণ চমক খেল, তবুও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। বলুন। আপনি এই অঞ্চলেই থাকেন? না। কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি। কোথায় যাবেন? বারাসাত স্টেশনে। এখান থেকে কত দূর, চেনেন না? আজ্ঞে না। এই গলি দিয়ে সোজা হেঁটে যাবেন। ঘড়ি ধরে ঠিক 7 মিনিট, তারপর তেমাথার মোড় পড়বে। ডান দিকের রাস্তাটা ধরবেন। খানিকটা হাঁটলেই স্টেশন। আচ্ছা, ধন্যবাদ। সৌম্য পা চালিয়ে হাঁটতে লাগলো। হাতের সিগারেট শেষ। ফিল্টার টিপস ছুঁড়ে রাস্তার ধারে সরু নর্দমায় ফেলে দিল। তারপর যেন রিফ্লেক্স বশতই একবার ঘাড় ঘোরালো। দেখল সিগারেট দোকানের বিক্রেতা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। চিনতে পেরেছে, শিওর চিনতে পেরেছে। সৌম্য তাড়াতাড়ি পা চালাতে লাগলো। তার বুক ধুকপুক করছিল। এভাবে সে বাড়িতে মায়ের কাছে বা মানালির কাছে আদৌ পৌঁছতে পারবে কি?
কারণ যদি রাস্তাতেই বা ট্রেনে ধরা পড়ে যায়? এখন উপায় কি? রাগে শরীর জ্বলছিল সৌম্যর। সামান্য একটা চাকরির সন্ধানে গিয়ে মূর্খের মতো মানালির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেবে সে রুস্তমজির নাগপাশে নিষ্পাপ হরিণ শাবকের মতো বন্দী হয়ে পড়েছে। এখন সে নিজেকে বাঁচাবে কিভাবে? কিভাবে? ঊর্ধ্বশ্বাসে হাঁটতে হাঁটতে সে ভাবছিল। একবার মনে হলো মানালিকে ফোন করে। মানালি এবং মা দুজনকেই টিভিতে নিশ্চয়ই পরাঞ্চকের ঘটনাটা দেখেছে। মা কি ভাবছেন? মানালি কি ভাবছে? মা কি বিশ্বাস করেন তার খোকা হাতে রক্ত লেগে আছে? মানালি কি বিশ্বাস করবে যাকে সে এত বছর ধরে ভালোবেসেছে, নিজের জীবনে গ্রহণ করেছে, সেই সৌম্য একজন মানুষকে খুন করতে পারে? জটিল সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে সৌম্য। কিভাবে সে নিজেকে বাঁচাবে? কিভাবে? হাঁটতে হাঁটতেই সে মানালির মোবাইলে ডায়াল করল। সঙ্গে সঙ্গে উত্তর। হ্যালো সৌম্য, কোথায় তুমি? আমি এখন আমার বাড়ির দিকেই যাচ্ছি। গতকাল টিভিতে কি তুমি খবরটা দেখেছ? খবরটা দেখিনি, কিন্তু আজ সকালে খবরের কাগজে পড়েছি। এটা অবিশ্বাস্য, এটা হতে পারে না। তুমি কোনো ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার। কী করে এরকম হলো? তুমি আমাকে সব খুলে বলছো না কেন সৌম্য? কী ঘটেছে? কাদের পাল্লায় পড়েছ তুমি? তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বাড়িতে এসো। তোমার মায়ের বয়স হয়েছে, তার মনের অবস্থাটা একবার ভেবে দেখো। আমি তোমার কথা দিচ্ছি, সব রকম সাহায্য আমি করব। তোমাকে তো বলেছি লালবাজারে বাবার এক বন্ধু এসিপি, তাকে সব খুলে বললে তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। মানালি, আমার খুব ভয় করছে। পুলিশ হঠাৎ আমাকে অ্যারেস্ট করবে না তো? টিভির চ্যানেলে আমার মুখটা দেখাবার পর থেকেই তো আমাকে চিনে ফেলেছে। পুলিশও তো সেটা মার্ক করবে নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ ও প্রান্তে। তারপর সে থেমে থেমে বলল, সৌম্য, তুমি কি লাইনে আছো? আছি। আচ্ছা, তোমার গালে তো চাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা তো আছেই। এই সহজ বুদ্ধিটা তোমার মাথায় আসছে না? সহজ বুদ্ধি মানে? আরে বাবা, তুমি যদি এখনই কোনো সেলুনে ঢুকে গোঁফ দাড়ি কামিয়ে নাও, তাহলে তো তোমার মুখের চেহারা অন্যরকম হয়ে যাবে। চট করে তোমাকে চিনতে পারা যাবে না। দ্য আইডিয়া! থ্যাংক ইউ মানালি, থ্যাংক ইউ। আমি এক্ষুনি কোনো সেলুনে ঢুকে, এই তো সামনেই একটা সেলুন, জেন্টস বিউটি পার্লার, আমি এখানে ঢুকছি। এখন বেলা 11টা। বারাসাত থেকে ট্রেন ধরে আমি ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। তুমি এসো সৌম্য, আমি আর সুদীপবাবু তোমার বাড়িতে মাসিমার কাছে অপেক্ষা করছি। সুদীপবাবুকে? আমার অফিসের বন্ধু, খুবই ভালো মানুষ। আমার একজন বন্ধু। তোমার এই বিপদে উনি আমাদের পাশে আছেন। ও আচ্ছা। সৌম্য ঢোক গিলল। সুদীপবাবুর নাম সে মানালির মুখে আগে শোনেনি। মানালি তো তাকে আগে জানায়নি তার অফিসের এই বন্ধুর কথা। ভাবতে ভাবতে সৌম্য সেলুনের দরজা ঠেলে ভেতরে ঢুকল। এমনিতে সকালবেলা, তার উপর অফিসের দিন, সে কারণেই বোধহয় সেলুনে ভিড় নেই। একটা চেয়ারে একজন মাঝবয়সী লোক চুল ছাঁটছে। পাশের চেয়ারটি ফাঁকা। সেলুনের ভেতরটা শীততাপ নিয়ন্ত্রিত। চেয়ারগুলো আরামপ্রদ ও ঘূর্ণি। মিউজিক বক্সে মৃদু ভলিউমে একটা চীনা হিন্দি গান বাজছে। সৌম্যকে দেখে একজন ছোকরা এগিয়ে এলো। ফাঁকা চেয়ারটার দিকে চোখের ইঙ্গিত করে বলল, বসুন স্যার, চুল ছাঁটবেন? চুল দাড়ি গোঁফ সব। দাড়ি গোঁফ ছাঁটবেন? না, কেটে ফেলবো। ঠিক আছে। ধপধপে সাদা চাদর দিয়ে মুড়ে দেওয়া হলো সৌম্যকে।
গোলাপ জল ছিটিয়ে দেয়া হলো চুল এবং দাড়িতে। সৌম্যর হঠাৎ মনে পড়ল নতুন ব্লেডের কথা। সে যখন সেলুনে ঢোকে সঙ্গে নিয়ে যায় নতুন ব্লেড। রেজারে নতুন ব্লেড না লাগালে সেই রেজার সে ঘাড়ে, চুল কিংবা গালের দাড়িতে ব্যবহার করতে দেয় না। এর স্ট্রোকের কথা ভেবেই তার এই সতর্কতা। ছেলেটা সবেমাত্র ছুরি কাঁচি দিয়ে তার চুল কাটতে শুরু করেছে। সৌম্য বলল, আচ্ছা, আপনাদের নতুন ব্লেড আছে তো? রেজারে কিন্তু নতুন ব্লেড লাগাবেন। ছোকরা হেসে বলল, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার। আমাদের এই বিউটি পার্লার এলেবেলে সেলুন নয়। নতুন ব্লেড ছাড়া আমরা খদ্দেরের ঘাড়ে রেজার ছোঁয়াই না। সৌম্য আয়নাতে নিজেকে হাসতে দেখল। বলল, বেশ বেশ, তাহলে তো খুব ভালোই। চুল কি বড় রাখবো না একেবারে ছোট করে স্যার? একেবারে কদম ছাট। সৌম্য চোখ বুজে আছে। ছোকরা চুল একেবারে কদম ছাট করেই দিয়েছে। এত ছোট করে চুল সৌম্য কোনো দিন ছাঁটেনি। তার হঠাৎ মনে হলো জীবনের কি বিচিত্র পরিহাস। জীবনটা সম্পূর্ণভাবে অন্যভাবে শুরু করেছিল সে, অন্যভাবে যাপন করার কথা ছিল, কিন্তু কিছু ভুল পদক্ষেপ নেওয়ার ফলে সে এখন খাদের ধারে এসে দাঁড়িয়েছে। মিথ্যে খুনের মামলায় সে ফেঁসে আছে। নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে সে দাড়ি গোঁ পুড়িয়ে দিচ্ছে, চুল কদম ছাট করে ফেলেছে। তার হঠাৎ খুব হাসি পেল। তাহলে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এভাবেই বাঁচতে চায়? জীবনে বেঁচে থাকাটাই হলো বড় কথা। গাল থেকে দাঁড়িয়ে অদৃশ্য, নাকের নিচ থেকে সরু গোপ অদৃশ্য। মাথার চুল ইচ্ছে করেই আঙুল দিয়ে টানা যাবে না, এমনই ছোট। আয়নাতে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না সৌম্য। পুলিশের সাধ্য কি তাকে চেনে? তবে একটা আইডেন্টিটি মার্ক তার আছে, সেটাকে লুকিয়ে ফেলা কোনো মতেই সম্ভব নয়। সেটা হলো ডান চোখের ভুরুর ওপরে একটা গভীর কাটা দাগ। খুব ছোটোবেলায় সে পেয়ারা গাছে উঠতে গিয়ে হঠাৎ পা ফসকে মাটিতে পড়ে গিয়েছিল। গাছের নিচে ছিল আস্তাকুর, সেখানে ছড়িয়েছিল কাঁচের গেলাস ভাঙার টুকরো। একটা টুকরো ডান চোখের ভুরুর ওপর গেঁথে যায়। ভাগ্য ভালো ছিল তাই চোখটা বেঁচে যায়। প্রচুর রক্তপাত হয়েছিল, সেলাই দিতে হয়েছিল 3টে। সেলুনের আয়নার মধ্যে সেই গভীর কাটা দাগটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সৌম্যর মনে হলো টিভিতে অনেক মানুষের ভিড়ের মধ্যে তার যে মুখ দেখানো হয়েছে তাতে ডান চোখের ভুরুর ওপরের ওই কাটা দাগ দেখতে পাওয়া সম্ভব নয়। সন্তুষ্ট মনে চেয়ার ঘুরিয়ে উঠে দাঁড়ালো সৌম্য। তার গা থেকে সাদা চাদর খুলে দিয়েছে ছোকরা। দোকানের চার দেয়ালেই আয়না, সেদিকে আঙুল দেখিয়ে ছোকরা বলল, নানা অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখে নিন স্যার। কাস্টমার সন্তুষ্ট না হলে আমরা পয়সা নিই না। সৌম্য হাসল। ছোকরার কথায় বেশ ঝাঁজ আছে। সে নানা কৌণিক বিন্দু থেকে নিজেকে নানা আয়নায় দেখল। একেবারে অন্যরকম, একেবারে অন্যরকম লাগছে নিজেকে। নিশ্চিন্ত হলো সৌম্য। তারপর পকেট থেকে 100 টাকার নোট বের করে ছোকরার হাতে দিল। চুল দাড়ি কাটার রেট এখানে ওটাই। তারপর কি মনে করে আর একটা 100 টাকার নোট ছোকরার হাতে দিল। এই নে তোর বকশিস। এত টাকা? নিয়ে নে। কি করবে সৌম্য? তার কাছে তো 100 টাকার নোট ছাড়া খুচরো নেই। 15-16 বছরের ছেলেটার মুখ দেখে তার কেমন মায়া হলো। উদার হতে ইচ্ছে হলো। পকেটে যে টাকাটা সে উপায় করেছে সেই উপায়টাকে সে আসলে ঘেন্না করে। তবুও যদি 100 টাকা গরিব ছেলেটার কাজে লাগে, সেলুনের দরজা ঠেলে
রাস্তায় বেরিয়েছে সৌম্য। হঠাৎ দেখল 4জন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্য ভীষণ চমক খেল, কারণ তাদের মধ্যে একজন হুঁতকা রামু। 4জনের ঠোঁটেই অল্প হাসি। সৌম্য রামুর দিকে তাকিয়ে বলল, এখনো কি চাস? রামু বিশ্রী অঙ্গভঙ্গি করে বলল, এখনো মানে কি রে শোরের বাচ্চা, এই তো কলির সন্ধে। সৌম্যকে কেউ শোরের বাচ্চা বলে পার পেয়ে যাবে, সে হয় নাকি? সৌম্য এগিয়ে এসে অতর্কিতে শরীরের সব শক্তি দিয়ে রামুর নাক লক্ষ্য করে একটা ঘুষি ঝাড়ল। ঠিক সময় রামু নাকটা সরিয়ে নিয়েছিল, কিন্তু পুরোপুরি নিজেকে বাঁচাতে পারল না। তার কপালে আঘাত লাগল, রাস্তায় ছিটকে পড়ল রামু। এবার 3জন ঝাঁপিয়ে পড়ল সৌম্যর ওপর, আঘাতের পর আঘাত। পেটে একটা লাথি খেয়ে সৌম্য মাটিতেই শুয়ে পড়ল। কে একজন তার পাঁজরের কাছে আগ্নেয়াস্ত্র ধরে ফিসফিসিয়ে বলল, আর ত্যান্ডাই ম্যান্ডাই করলে গুলিটা এফোর ওফোর বেরিয়ে যাবে। একজন চেঁচিয়ে বলল, গাড়িতে তোল বাঞ্ছরটাকে, আর দেরি করিস না। জ্ঞান হারাবার মুহূর্তে সৌম্য অনুভব করল একটা চলন্ত গাড়িতে সে শুয়ে আছে। জ্ঞান ফিরেছে সৌম্যর। সৌম্য দেখল লিজার বাড়িতে পার্লারে একটা সোফায় সে লম্বা শুয়ে আছে। সেলুনের সামনে যারা তাকে আক্রমণ করেছিল গাড়িতে তুলে এখানে নিয়ে এসেছে। রামুকে ছাড়া তাদের কাউকেই সে দেখতে পাচ্ছে না। ঘরে সে ছাড়া উপস্থিত আছে শুধু লিজা, গুড্ডু আর রামু। সৌম্য অনুভব করল তার শরীরে ভীষণ যন্ত্রণা, বিশেষত পিঠ ও কোমর বেদনায় টনটন করছে। তলপেটে ভীষণ চাপ অনুভব করছে সৌম্য। লিজা, গুড্ডু আর রামু ফিসফিস করে নিজেদের মধ্যে কী আলোচনা করছিল। সৌম্য চোখ মেলে তাকাতেই গুড্ডু বলল, কিরে, একটু ঝাড় খেয়েই নেতিয়ে পড়েছিলি? শালা, তোর বুদ্ধি আছে। দাড়ি, গোপ, চুল এমনভাবে উড়িয়ে দিয়েছিস যে তোকে তো আর চেনাই যাচ্ছে না। তবে মাথায় তোর বুদ্ধি আছে কিভাবে বলবো? তোর ভাবা উচিত ছিল যে এই বাড়ির ওপর আমাদের নজর আছে। শুধু লিজার হাতে তোকে ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমোবো, এটা ভাবলি কিভাবে? লিজাকে বোকা বানিয়ে তুই বাড়ি থেকে বেরিয়েছিস, আর আমাদের ছেলেরাও তোর পিছু নিয়েছে। স্টেশনে পৌঁছবার আগে তোকে তুলে নিত ওরা, শুধু একটু ল্যাজে খেলাচ্ছিল। তারপর যখন সেলুনে ঢুকলি তখন তো। সৌম্য গম্ভীরভাবে বলল, আমি টয়লেটে যাব। রামু বলল, এই রে শালা, লিজা ওকে টয়লেটটা দেখিয়ে দাও। এমন প্যাদানি খেয়েছে যে আর দেরি করলে তো সোফাই হয়তো মুতে ভাসাবে। লিজা কপাল কুঁচকে বলল, ধ্যাত, কি যে অসভ্যের মতো বলো না। এসো আমার সঙ্গে, এসো। টয়লেট কোন দিকে তুমি জানো তো? জানো না? সৌম্য ঘাড় নাড়ল। গুড্ডু বলল, টয়লেটের পেছনে তো একটা দরজা আছে, সেই দরজাটা বাইরে থেকে তালা দেয়া আছে তো। এ যা দুর্দান্ত ছেলে, আবার খিড়কির দরজা দিয়ে বাড়ির পাঁচিল টপকে হয়তো পালাবার চেষ্টা করবে। রামু পিটপিট করে তাকিয়ে বলল, এবার বাড়ির বাইরে গেলে ওকে পাইপ গানের গুলি খেয়ে মরতে হবে। সৌম্য একবার তাকালো রামুর দিকে, তার কপালটা আলু হয়ে ফুলে আছে। ঘুষিটা মোক্ষম ঝেড়েছে সৌম্য। সোফা থেকে উঠতে গিয়ে পিঠ আর কোমর ঝনঝন করে উঠল। দাঁতে দাঁত টিপে শেষ যন্ত্রণাটা সহ্য করল। কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে টয়লেটের দিকে হাঁটতে লাগলো। একটা কার্টেনের আড়ালে টয়লেট। লিজা টয়লেটের আলোর সুইচটা অন করে দরজাটা খুলে দিয়ে সৌম্যর দিকে তাকিয়ে অর্থপূর্ণভাবে চোখ টিপল। তার সঙ্গে
এক আঙুল ঠোঁটে ছোঁয়ালো। ইঙ্গিতটা বুঝল সৌম্য। তার এই বাড়ি থেকে পালিয়ে যাবার ব্যাপারে লিজা নিজেকে বাঁচাতে গুড্ডুদের কাছে নিশ্চয়ই মিথ্যে বলেছে। কিন্তু তার খুব হতাশ লাগছিল। পালাতে গিয়ে একবার যখন ধরা পড়ে গেছে, তখন এরা তার ওপর নজরদারি আরও দ্বিগুণ বাড়াবে। আর কিভাবে পালাবে সৌম্য? তাহলে রুস্তমজির লোকেরা তো তাকে ইচ্ছে করলেই পুলিশের হাতে তুলে দিতে পারে, সেটাও দিচ্ছে না। তাহলে তাকে নিয়ে রুস্তমজি কী করবেন? ওদের মতলবটা কি, সেটাই বুঝে উঠতে পারছে না সৌম্য। অনেক সময় নিয়ে ঝকঝকে টয়লেটে আরাম করে সৌম্য জলবিয়োগ করল। এখন বেশ স্বস্তি লাগছে। কিন্তু সোজা হয়ে দাঁড়াতে গেলেই পিঠের শিরদাঁড়া টনটন করে উঠেছে, আর কোমর যেন সোজা করে দাঁড়াতেই পারছে না। ট্রাউজারের পকেটে হাত দিয়ে সৌম্য মোবাইলটা বের করতে গেল। এ কি, পকেটে মোবাইল নেই। ডান পকেটে নেই, বাঁ পকেটে নেই। শার্টের পকেটে রাখেনি তো? না, শার্টের পকেটেও নেই। তাহলে সোফায় শুয়েছিল, পকেট থেকে সোফায় পড়ে যায়নি তো? সৌম্য তাড়াতাড়ি টয়লেট থেকে বেরিয়ে এলো। দেখল লিজা ইতিমধ্যে গুড্ডু আর রামুকে মদের গ্লাস আর একটা বড় প্লেটে কাজু বাদাম সাজিয়ে দিয়েছে। ওরা দুজনে মদ্যপান করছে। সৌম্য যে সোফায় শুয়েছিল সেখানে তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু তার মোবাইলে চিহ্ন নেই। গুড্ডু বলল, কি খুঁজছিস রে? আমার মোবাইল। ওটা আর পাবি না। মানে? ওটা আমরা রেখে দিয়েছি, সিম কার্ড ফেলে দিয়েছি। মোবাইলের দরকার কি তোর? মানে? তোমরা কি ভেবেছ? কেন এভাবে টর্চার করছো আমার ওপর? আমি তোমাদের কি ক্ষতি করেছি? রামু গ্লাসে একটা চুমুক মেরে বলল, যা কিছু করা হচ্ছে কিছুই আমাদের ইচ্ছেতে নয় বাপধন, সব বসের ইচ্ছে। ইউ গো টু হেল উইথ ইয়োর বস। সৌম্য গুলি খাওয়া বাঘের মতো গর্জন করে উঠল। চোখের নিমেষে গুড্ডু সোফা থেকে উঠে এসে বাঁ হাতের থাবায় সৌম্যর গলা টিপে ধরল। সৌম্যর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দুই হাতে চেষ্টা করছিল গুড্ডুর বজ্র আটুরি থেকে তার গলাটা ছাড়াতে, কিন্তু অসম্ভব গায়ে জোর গুড্ডুর। সে পেরে উঠছিল না। তার দম আটকে আসছিল, চোখের সামনে সর্ষে ফুল। নিজের জীবনের প্রতি কীরকম ঘৃণা লাগছিল সৌম্যর। তার মনে হচ্ছিল সে মরে যাক, এভাবে মৃত্যুই ভালো। আর সে মানালির কাছে ফিরতে চায় না, মায়ের কাছে ফিরতে চায় না। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। সেই অবস্থায় সৌম্য দেখল লিজা গুড্ডুর পা দুটো ধরে কাতর অনুনয় বিনয় করছে। গুড্ডুদা, ওকে ছেড়ে দাও প্লিজ, ফর গড সেক, ওকে ছেড়ে দাও, লেট হিম লিভ গুড্ডুদা। গলা থেকে গুড্ডু নিজের হাত আলগা করে নিল। তারপর একটা ছোট্ট ঠেলা দিয়ে সৌম্যকে সোফার ওপর ফেলে দিয়ে বলল, হারামিটা নেংটি ইঁদুর, বসকে বলে কি না গো টু হেল। লিজা পা না ধরলে বাঞ্চোরটাকে মেরেই ফেলতাম আজ। তারপর যা হয় হতো। সৌম্য সোফায় উপুর হয়ে শুয়ে খাবি খাচ্ছিল। সে শুনতে পেল রামু বলছে, বস, অত মাথা গরম করছো কেন? সবে দু পেক পেটে পড়েছে, টেক ইট মোর। লিজা, আর এক প্লেট শিক কাবাব নিয়ে আয় তো। লিজা বলল, এখনই আনছি। গুড্ডু বলল, না, আজ আর মদ খেতে ইচ্ছে করছে না। শালা টেম্পারটাই খিঁচড়ে গেছে। রামু চল, আজ ফিরে যাই, বসকে সব রিপোর্ট করতে হবে। লিজা বলল, গুড্ডুদা, তোমরা যে বলেছিলে
আজ আমার এখানে ডিনার করে যাবে? না, আজ মুডটাই অফ হয়ে গেছে। গুড নাইট। বিচ্ছুটাকে চোখে চোখে রাখিস। সে তোমাকে ভাবতে হবে না। সোফায় উপুর হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে সৌম্য বুঝতে পারল গুড্ডু আর রামু ঘর থেকে বেরিয়ে গেল। গ্রিলের গেটে তালা পড়ে গেল, আর পার্লারের দরজা বন্ধ করে লিজা আলতোভাবে হাত চোয়ালো সৌম্যর পিঠে। মুহূর্তে যেন বিষধর সাপের মতো ফনা তুলে ধরল সৌম্য। গলার সব জোর দিয়ে চেঁচিয়ে বলল, ইউ হোর, ইউ লায়ার, ইউ ক্রিমিনাল! আমাকে নিয়ে তোমরা কি করতে চাও বলো তো? কি করতে চাও? মিথ্যে খুনের মামলায় আমাকে ফাঁসাবার পরও আমাকে এভাবে আটকে রাখার কারণ কি? বলো, কি কারণ? সৌম্য এই প্রথম দেখল লিজার চোখে জল। ফুঁপিয়ে উঠল লিজা। সব বলছি তোমায় সৌম্য, সব সব বলে আমি আমার অপরাধ বোধ থেকে মুক্ত হতে চাই।